আওয়ামী লীগ একেবারে ঘাড়ের পাশে এসে নিঃশ্বাস ফেলছে। সরকার দল হুট করে স্বপ্নের মতো সবকিছু পেয়ে গিয়েছে টাইপের। প্রতিদিনই যেন একটি পিকনিক। প্রধানমন্ত্রীর ডায়েট জেনে সাধারণ মানুষের কোনো কিছু আসে যায় না, তার কাপড়ের দামের সাথে কোনো কিছু আসে যায় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের হলগুলোতে মেয়েদেরকে সিলিং ফ্যান দেওয়া হয় না, যদি সিলিং ফ্যানে গলায় দড়ি দিয়ে মেয়েরা আত্মহত্যা করে এই জন্য। রক্ত গরম মাথা ঠান্ডা পরিস্থিতির মধ্যে আমরা আছি। হাওয়ায় ছাড়বো, দেখে ছাড়বো। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বাংলা ভিশন পডকাস্টের আরেকটি পর্বে। আজ আমার অতিথি 24 জুলাই আন্দোলনের একজন আলোচিত চরিত্র, নারী চরিত্র, প্রধান নারী চরিত্রই তাকে বলা হয়। তিনি হচ্ছেন নুসরাত তাবাসসুম জ্যোতি। নুসরাত তাবাসসুম জ্যোতি, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আচ্ছা, নুসরাত তাবাসসুম জ্যোতিকে আজকে এই পডকাস্টে আমন্ত্রণ জানানোর কারণ হচ্ছে, আপনারা জানেন যে সম্প্রতি তিনি নারী সংসদ সদস্য হিসাবে শপথ গ্রহণ করেছেন। তিনি এনসিপির সংসদ সদস্য হিসাবে তিনি শপথ গ্রহণ করেছেন। তাই জুলাই আন্দোলন, তার ব্যক্তিগত জীবন এবং নারী সংসদ সদস্য হিসাবে যে শপথ গ্রহণের পরে সংসদে তিনি কি ধরনের ভূমিকা রাখতে চান, সেসব বিষয়ে আমরা আজকে নুসরাত তাবাসসুমের কাছ থেকে শুনবো। আপনারা সাথেই থাকুন। নুসরাত তাবাসসুম, আপনি সংসদ সদস্য হিসাবে শপথ গ্রহণ করেছেন, আগামী অধিবেশন থেকে আপনি সংসদে যোগ দিবেন, এই অনুভূতি কেমন আপনার? এই অনুভূতি, মানুষ বড্ড অভিনন্দন জানাচ্ছে। খুশি হয়তো হতে পারতাম অনেক বেশি, হতে পারছি না খুব একটা। কিছুটা ওজন বোধ করছি কিছুটা। আমি শঙ্কা বা নার্ভাসনেস বলবো না, কিন্তু হ্যাঁ, একটা চ্যালেঞ্জ তো সামনে আছেই, তো একটা চ্যালেঞ্জ হিসেবেই নিচ্ছি। আচ্ছা, অনেকেই সমালোচনা করছেন, যারা আপনাদের সমালোচনা করতে পছন্দ করেন তারা বলছেন আপনাদের যে উত্থানটা অতিরিক্ত দ্রুত উত্থান হয়েছে, আপনারা মাঠের রাজনীতিতে ততটা অভিজ্ঞতা না অর্জন করে একদম সংসদে চলে এসেছেন। আপনি কিভাবে যারা সমালোচনা করতে পছন্দ করে তারা ওই সমালোচনার মধ্যে আলোচনাটুকু রাখেন, ওদের সমালোচনা বিশুদ্ধ নিন্দা। আর এগুলাতে কান না দিতেই পছন্দ করি। তবে মাঠের রাজনীতিতে সময় না দিয়ে সংসদে চলে এসেছি আমি, মানে যারা এই কথাগুলো বলছে তাদের চাইতে আমরা অনেক বেশি সময় মাঠে দিয়েছি, এটুকু আমি দাবি রেখে বলতে পারি। আচ্ছা, আপনি তো ঢাকায় এসেছেন 2018 সালে, আমি যতটুকু জানি। তারপরে আপনি একসময় বিপি নূরের সাথে আন্দোলনের সংগ্রামে ছিলেন, মানে ছাত্র অধিকার পরিষদে ছিলেন। তো ছাত্র অধিকার পরিষদ ছেড়ে আপনারা যে ছাত্র শক্তি করলেন, বিপি নূরকে ছাড়ার কারণ কি ছিল? আমরা ছাত্র অধিকার পরিষদের সাথে আমি 2019 থেকে 2023 পর্যন্ত ছিলাম, একটা লম্বা সময়। পরে 23-এ আমাদের তৎকালীন যে ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি, পুরো কমিটি জুড়ে মানে ধরেই আমরা সবাই পদত্যাগ করি। বিভিন্ন দলীয় কারণ ছিল, তৎকালীন দলীয় কারণ ছিল। নূর ভাইয়ের সাথে তখন আমাদের কিছু ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির কিছু বিষয় নিয়ে আমাদের যেরকম কথা ছিল, গঠনতন্ত্র যেরকম ছিল, সেগুলোর সাথে মিলছিল না বলে আমাদের মনে হচ্ছিল তখন, এবং আরো কিছু বিষয় সব মিলিয়ে একটি সম্মিলিত সিদ্ধান্তের মাধ্যমে আমরা পদত্যাগ করি তখন। এটা কি পলিটিক্যাল ফিলোসফির জায়গা থেকে কোনো বিভেদ ছিল, নাকি নেতৃত্বের প্রতিযোগিতার? নেতৃত্বের প্রতিযোগিতা আমি বলতে চাই না। আমরা যতদিন পর্যন্ত আমাদের রাজনৈতিক সিদ্ধান্তগুলোতে মিল ছিল, আমাদের যে চেইন অফ কমান্ড তৎকালীন, তাতে আমাদের কখনো আমি দেখিনি যে কোনো নেতৃবৃন্দের প্রতি কোনো ধরনের কোনো অসম্মান। আমরা এখনো অনেক সম্মান দিয়ে কথা বলি একে অপরের সাথে। না, নেতৃত্বের জায়গায় কোনো সংকট ছিল বলে আমার মনে হয়, আমার কখনো মনে হয়নি ওই সময়টা। আচ্ছা, আমরা আবার বর্তমান সময় ফিরি। সেটা হচ্ছে জামাতের জোটের অংশ হচ্ছে এনসিপি, আপনি যে দলের সংসদ সদস্য। তো জামাতের রাজনীতি আর এনসিপির রাজনীতি কি এক? ভবিষ্যতে এনসিপির রাজনীতি কি জামাতের রাজনীতি এক হবে? না না, কি বলেন, বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের রাজনীতি কি অন্য আরেকটি রাজনৈতিক দলের মতো হয়েছে কখনো? এরকমটা কখনো হতে পারে না। এরকমটা হলে ওই রাজনৈতিক দলটি বিলীন হয়ে যায়। এবং আমি বলে যেতে পারি আজকে এখানে অন ক্যামেরায় যে এনসিপি তার রাজনীতি ছেড়ে, মানে এনসিপি তার রাজনীতি ছেড়ে দেওয়ার জন্য বা শেষ করে দেওয়ার জন্য রাজনীতি শুরু করেনি। এই মানুষগুলো অনেকদিন ধরে রাজনীতি করছে, অনেক দিন ধরে বাংলাদেশের রাজনীতির ওঠা নামার সাথে যুক্ত। এখন তো আমাদের সাথে তরুণদের সাথে সাথে এখন আমরা কিছু প্রাজ্ঞ ব্যক্তিদেরও পাচ্ছি যারা আরো অনেক বেশি দিন ধরে রাজনীতির সাথে যুক্ত। কেউই এখানে ঠিক রাজনীতিটা শেষ করে দেওয়ার জন্য আসেনি। আর
যতক্ষণ এনসিপি নামটা আছে, এনসিপির মানুষগুলো আছে, ততক্ষণ এনসিপির রাজনীতি একান্ত এনসিপিরই। অন্য কোনো দলে রূপান্তরিত হয়ে যাওয়ার মতো কোনো বিষয় নেই। না তো জামাতের মতো একটা একে ধর্মাশ্রয়ী দলের সাথে আপনারা ধর্মাশ্রয়ী দলের কথা যদি বলেন, তাহলে জামাতে ইসলামী শুধু নয়, বাংলাদেশের অন্যান্য যে সমস্ত রিলিজিয়াস পার্টিগুলো রয়েছে সেগুলোর সাথে আমরা এর আগে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি, মোটামুটি সবগুলো রাজনৈতিক দলের জোট দেখেছি কখনো না কখনো। তাতে কি তারা সেই দলগুলো কি ধর্মাশ্রয়ী দল হয়ে গিয়েছে? সেটা তো হয়ে যায়নি। আচ্ছা এগুলো তো ইলেকটোরাল স্ট্র্যাটেজি। আচ্ছা, ইলেকটোরাল স্ট্র্যাটেজি। আচ্ছা, এক্ষেত্রে আপনি জুলাই আন্দোলনের প্রধান মুখ, নারী মুখ ছিলেন অন্তত, সেটা আমি প্রথমেই বলেছি। কিন্তু আমরা দেখছি এনসিপি যখন নারী সংসদ সদস্য বিবেচনা করলো, তখন প্রথমে আপনার নাম ছিল না। এটা কি আপনার প্রতি একটু অন্যায় করা হয়নি? দেখুন, আমি আমার পার্টির বিশেষ করে নেতৃত্বের জায়গায়, সর্বোচ্চ নেতৃত্বের জায়গায় যারা আছেন, এই মানুষগুলোর সাথে রাজনীতি করছে একদমই আমার রাজনৈতিক জীবনের শুরু থেকে বলতে গেলে, এবং এদের প্রতি আমার চূড়ান্ত লেভেলের ভরসা আছে। সেখান থেকে যদি বলতে হয়, নাহিদ ইসলাম, আক্তার হোসেনের রাজনৈতিক সিদ্ধান্তের প্রতি ভরসা করেই এনসিপির সাথে থাকা। তো তারা আমাকে অপশন হিসেবে রেখেছেন বা আমি তাদের সমর্থনেই তো হওয়া, না অপশন হিসেবে রাখারাখির কোনো বিষয় নাই। পার্টি থেকে পার্টির টপ লিডারশিপ যখন যাকে যে স্থানে যেভাবে যোগ্য মনে করেছে, পার্টি সেই সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ স্বাধীনতা আমাদের নেতৃত্বের জায়গায় যারা আছেন তারা রাখেন, এবং তাদের সিদ্ধান্তের ওপরে আমার ভরসা আছে। আমি মনে করি না যে আমার সাথে এখানে কোনো অন্যায় হয়েছে। সংসদে আপনার ভূমিকাটা কেমন হবে? সেটা তো সংসদ শুরু হলে বোঝা যাবে। আমি ব্যক্তিগত জীবনে খুব একটা রগচটা প্রকৃতির, ঝগড়ুটে টাইপের মানুষ নই একেবারেই। স্লোগানে, মিছিলে, মানববন্ধনে যখন যেভাবে রাজপথে প্রয়োজন হয়েছে সেভাবে থেকেছি। সেভাবে সেইখানে আমাদের প্রতিবাদ জানিয়েছি। সামনের দিনগুলোতে যদি সময়ের প্রয়োজনে কখনো আবার রাজপথে নেমে এসে সেখানে উত্তাল ভূমিকা পালন করার প্রয়োজনীয়তা দেখা দেয়, দরকার হয়, তাহলে সেখানেও পালন করব। সংসদটা তো ঠিক চিল্লাচিল্লি ঝগড়াঝাটি করার জায়গা না। ওখানে তো ওখানকার ভূমিকাটা তো অন্য ধরনের। জনপ্রতিনিধি হিসেবে যে দায়িত্ব সেটা পালনের। সেটা আমি আমার জায়গা থেকে যতটুকু পারা যায় আমি চেষ্টা করব সর্বোচ্চ। আর এর বাইরে যদি বলেন, তাহলে আমি মনে করি প্রতিবাদী ভূমিকা রাখার জন্য আসলে আমি সংসদের ভেতরে নাকি সংসদের বাইরে, সেটা খুব একটা গুরুত্বপূর্ণ কিছু নয়। প্রতিবাদ শব্দটা তখন আসে যখন কোনো অন্যায় ঘটতে থাকে। যদি সেরকম অন্যায় ঘটতে দেখি যেখানে আমার প্রতিবাদ প্রয়োজন, তাহলে আমার আওয়াজ যেমন ছিল তেমনই থাকবে। আচ্ছা, সরকার গঠিত হয়েছে প্রায় 2 মাস হলো। তো এই 2 মাসের সরকারকে আপনি কত মার্ক দিবেন? কোনটা আপনার ভালো লেগেছে, কোনটা ভালো লাগেনি? একটু স্পষ্ট করে, যে একটা তরুণ রাজনীতিক হিসাবে আপনার বিশ্লেষণটা জানতে চাই। দেখুন, মার্কিং তো আসলে ওইভাবে করা যায় না। তবে এইভাবে বললে আসলে কেমন শোনায়, এই সরকারকে দেখে মনে হচ্ছে, বিশেষ করে সরকার, দ্য গভর্নমেন্টাল বডি অ্যান্ড সরকার দল, এদের পুরোটা দেখে মনে হচ্ছে তারা খুব ড্রিমি লাইফ লিড করছে। আচ্ছা, খুব স্বপ্নের মধ্যে আছে। হ্যাঁ, একদম ওয়ান্ডারল্যান্ড টাইপের একটা জীবনযাপন করছে তারা। হুট করে স্বপ্নের মতো সবকিছু পেয়ে গিয়েছে টাইপের। প্রতিদিনই যেন একটি পিকনিক, প্রতিদিনই যেন একটি বনভোজন, এরকমটা দেখে মনে হচ্ছে। তবে হ্যাঁ, সরকার অনেকগুলো কাজ করছে। খাল খনন হতে দেখছি। জ্বালানি সংকট হয়তো আরো কঠিন হতে পারতো, আরো ভয়াবহ হতে পারতো। সেখানে তারা কাজ করছে। শিক্ষা নিয়েও কিছু কাজ শুনতে পাচ্ছি যে হচ্ছে। হাম নিয়েও তারা সরকার চেষ্টা করছে শুনেছি। হাসপাতালগুলোতে পর্যাপ্ত টিকা এবং অন্যান্য চিকিৎসা ব্যবস্থা পর্যাপ্ত পরিমাণে দেওয়ার জন্য এগুলো শুনতে পাচ্ছি। কাজ হলেই ভালো। তবে বিষয়টা হচ্ছে যে সেলিব্রেশনের মতো আসলে কোনো পরিস্থিতি বাংলাদেশে নেই। বাংলাদেশের, আমার মনে হয় যে বাংলাদেশের মানুষকে এখনো অনেকদিন কৃচ্ছ্রতা সাধনের মধ্যে দিয়ে যেতে হবে। এত দ্রুত সেলিব্রেট করার মতো পরিস্থিতি নেই। এই কথাটা অ্যাজ এ ইয়াং পলিটিশিয়ান আমার জন্য বলাটা একটু মুশকিল, কারণ বয়সে তো আমরাই বেশি চটুল। আমাদের দেখলেই মনে হয় যে আমরা বেশি সেলিব্রেশন মোডে থাকে। মানে ইয়াঙ্গার্সরা তো একটু এরকমই হয়, জেনজি ভাইবস। বাট না, বিষয়টা এরকম না আসলে। অনেক স্মৃতি এখন অনেক বেশি দগদগে। বিশেষ করে আমি মনে করি আওয়ামী লীগ একেবারে ঘাড়ের পাশে এসে নিঃশ্বাস ফেলছে।
আহ, সেক্ষেত্রে সরকারকে 2 3 মাস বয়সে সরকারকে কতই বা মার্কিং দেওয়া যায়, দেখা যাক সামনে কেমন করে। আমি আমি এখনো সরকার নিয়ে আশাবাদী থাকতে চাই, অ্যাজ এ অপোজিশন গভর্নমেন্ট বডিকে নিয়ে যতটুকু আশাবাদী থাকা যায় আমি ততটুকু আশাবাদী থাকতে চাই। আচ্ছা, আওয়ামী লীগ ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলছে, আপনি একটা কথা বলেছেন, তা আওয়ামী লীগের তো প্রধান টার্গেট হবে এনসিপি এবং আপনারা, তো নাকি? তাই তো হওয়ার কথা, যেহেতু জুলাই আন্দোলনে আপনারাই ফ্রন্ট লাইনার ছিলেন। আশঙ্কা করি তেমনটাই। তো সে আপনাদের প্রস্তুতি কি? না, প্রস্তুতির আর কি আছে এখানে? দেখুন, বিষয়টা হচ্ছে যখন শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গরা দেশের মধ্যে ছিল, ক্ষমতায় ছিল, তখনই তো আমরা মানে তাদেরকে তাদের সামনে দিয়ে আন্দোলন করে রাজনীতি করে চলাচল করে উঠে আসা মানুষ। এখন তারা নেই, তারা পলাতক। এখন দূরে দাঁড়িয়ে আহ, তারা তো তাদের মতো চেষ্টা করছে ফেরত আসার জন্য, টেরিটরি ফেরত পাওয়ার জন্য। আমরা এগুলাকে খুব একটা গুরুত্বপূর্ণ মনে করছি না, খুব একটা পরোয়া করছি না। তবে হ্যাঁ, দেশ ও জাতির জন্য এটা হয়তো আহ, হয়তো কেন বলি, এটা দেশ ও জাতির জন্য একটু গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আহ, আওয়ামী লীগের মতো এরা এতটা নিষ্ঠুর, এতটা নোংরা, এতটা আহ, মানে মানুষ শব্দটার অযোগ্য এত বেশি তারা, তাদের আসলে যে কোনোভাবেই তাদেরকে মানে একটা সর্বশ্রেণী পেশার মানুষের মধ্যে ওই প্রতিরোধটা বজায় রাখাটা খুব জরুরি। আলাদা করে আমরা খুব একটা আতঙ্কগ্রস্ত নই, কিংবা ভয় ভয় পাওয়ার তো কোনো প্রশ্নই নেই। আলাদা করে প্রস্তুতি আর কি, সর্বোচ্চ জনসাধারণকে ওই সচেতনতাটা তৈরি করার চেষ্টা, যেটা হলে একটি সর্বশ্রেণী পেশার মানুষের মধ্যে ওই প্রতিরোধটা থাকে, এটুকুই। এর বেশি আর কি ধরনের প্রস্তুতি দেখতে চান? আচ্ছা, আপনার ব্যক্তিগত জীবনে যদি একটু জানতে চাই, সেটা হচ্ছে যে আমরা জানি যে আপনি স্কুল শিক্ষক বাবা মার কন্যা। আমার দাদা দাদিও স্কুল শিক্ষক ছিলেন। তো আপনার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড ওই অর্থে নাই। তো এই আহ, জি, না, ওই অর্থে নেই তা না। আমার আব্বু উনি রাজনীতির সাথে যুক্ত ছিলেন ছাত্র জীবনে। আমার পরিবারে মোটামুটি ফার রাইট টু ফার লেফট সব ধরনের রাজনৈতিক মতাবলম্বী মানুষ আছে। তবে ঠিক দলীয় রাজনীতি আহ, এই মুহূর্তে দলীয় রাজনীতির সাথে সেই অর্থে কেউ যুক্ত নয়। তার মানে আপনি তো হচ্ছেন একটা মোটামুটি, যেহেতু স্কুল শিক্ষক বাবা মায়ের কন্যা, মোটামুটি সাধারণ একটা বাঙালি পরিবার যেরকম হ্যাঁ, সেরকম। হ্যাঁ, হ্যাঁ, একদম, বাট একদম। সেখান থেকে এরকম সাহস অর্জন করে কিভাবে এই আন্দোলনে আসলেন, এটাতে আপনারকে এবং আপনার পরিবারকে কি স্ট্রাগল করতে হয়েছে? কেন, সাধারণ বাঙালি পরিবারে কি সাহসের শিক্ষাটা দেওয়া হয় না? বেশিরভাগই সেখান থেকে আসছে। অভ্যুত্থান যারা হ্যাঁ, করেছে সেটাই। যুগে যুগে তারাই সবার করেছে। সবার ব্যাকগ্রাউন্ড মোটামুটি আবার আপনি কিন্তু আমার নারী, মতোই। আপনারা হ্যাঁ, আবার আমার এটা আলাদা করে বন্ধ। পয়েন্ট আউট করে দেওয়ার মতো কোনো কিছু বলে আমার মনে হয় না। আমার আব্বু আম্মু আমার প্রতি তারা ভীষণ সাপোর্টিভ। হুম। ভীষণ মানে ভীষণ, খুব, আমার কোনো কিছুতেই তাদের কখনো কোনো বাধা নিষেধ থাকে না। তারা খুবই সাপোর্টিভ। আমার সব সিদ্ধান্তেই আমার পাশে থাকে, পরামর্শ দিয়ে সাথে থাকে। আর আলাদা করে আমি বেশ প্রগতিশীল একটি পরিবার থেকে উঠে আসা, সাংস্কৃতিক কার্যকলাপের মধ্যে দিয়ে বড় হওয়া। সেখান থেকে উম অনেকগুলো মূল্যবোধ পরিবার থেকেই পেয়েছি। তারপর যেহেতু স্কুল শিক্ষক পরিবার থেকে আসা, বই পড়ার অভ্যাসটাও খুবই ছোটবেলা থেকে ছিল। এই সবকিছু মিলিয়ে সবচাইতে বেশি করে আমার পরিবারে যেটা ছিল সেটা রাজনীতি সচেতনতা। হুম। আমি একদম ছোটবেলা থেকে, আমার মনে আছে পিলখানার ঘটনা যখন হয় হুম। তখনও আমি ওইটুকু বয়সে, তখন আমি খুবই ছোট ছিলাম। ক্লাস 4 এ সম্ভবত পড়ি, 8 বছর বয়স ছিল। তখন থেকেই আমি আমার চারপাশে খুব শুনছিলাম যে বাংলাদেশের নতুন যে সরকার, সেই সরকারের ছত্রছায়ায় এরকম একটি ঘটনা ঘটে গিয়েছে। তো রাজনৈতিক সচেতন পরিবেশ এবং ওই আবহটা আমার বাড়িতে বরাবর ছিল। আর তার সাথে সাপোর্টিভ পিতামাতা আমার কোথাও আটকায়নি। আর স্ট্রাগল এর কথা যদি বলি, আমার পরিবারকে স্ট্রাগল করতেই আরকি ছেলেমেয়ে রাজনীতি করলে যা হয়, জেল, জুলুম, মার-টার খেয়ে বাড়ি ফিরতাম। এই এটুকুই। বকা-টকা দিয়েছে তখন, "কি দরকার? অনেকের ছেলেমেয়ে আছে, যাচ্ছে না। তোমার কি কেন প্রয়োজন?" কিন্তু যখন গিয়েছি তখন ঠিকই আ ওই সাপোর্টটা ছিল পুরোদমে। ৫ই আগস্ট আমি যখন আসছিলাম, ৫ই আগস্ট সকালে যখন বের হই, তখন তো আমার আব্বু-আম্মু আমার সাথে বের হয়েছে। তো আ তারা পুরোটা জার্নি জুড়েই আমার সাথে ছিল। আমার ছোট ভাই একটা আছে, সেও খুব সাপোর্টিভ। এই। তা আপনি কত দূর যেতে চান এই জার্নি?
আপনার আসলে খুব বেশি দূর আমি যেতে চাই এমনটা নই। এটা এরকম নই আমি। আমি খুব বেশি দূর যাওয়ার কথা আমি বলব না। তার আরেকটা বড় কারণ হচ্ছে আমি অতদূর চলে যেতে চাই না, যতদূর চলে গেলে উম মানে মানবীয় দোষগুণের ঊর্ধ্বে উঠে যেতে হয় কিংবা মানুষের ধরাছোঁয়ার বাইরে চলে যেতে হয়। অতখানি দূরে যাওয়ার, অতখানি উপরে ওঠার কোনো ইচ্ছা আমার নাই। যতটুকু হলে মানুষ আমাকে ধরতে পারবে, ছুঁতে পারবে, যতটুকু হলে মানুষ আমাকে তখনও বেশ কাছাকাছি পাবে, ততটুকু পর্যন্তই যেতে চাই। এর খুব বেশি বড় হয়ে যাওয়ার কোনো ইচ্ছা রাখি না। আচ্ছা, কোন এমন ঘটনায় আপনাকে রাজনীতিতে এনেছে বা আন্দোলনে এনেছে, সংগ্রামে এনেছে? কোন ঘটনা মানে স্পেসিফিক ঘটনা যদি সরাসরি অংশগ্রহণ, তো প্রথমটা ছিল নিরাপদ সড়ক আন্দোলন। জি। আর কোন ঘটনা যদি বলেন যে খুব বেশি আবেগতাড়িত করেছে কোন ঘটনা, সেটা প্রথম আমি বড্ড বেশি আবেগতাড়িত হয়েছিলাম রানা প্লাজার ধস। ওই ট্র্যাজেডি এবং ওইটার পরে আর কোনোই যে বিচার হলো না ওটার, এটা আমার জন্য প্রথম একটা ভয়াবহ শকিং ঘটনা ছিল এটা। আর এরপরে তো ধীরে ধীরে আরো চোখ খুললেই দেখা যায় কত কিছু হচ্ছে বাংলাদেশে প্রতিনিয়ত। তবে ওই ট্র্যাজেডিটা আমাকে খুব তাড়িয়ে নিয়ে বেরিয়েছে অনেকদিন। এরকম বাংলাদেশে বেশিরভাগ ঘটনাটাই তো আসলে শেষ পর্যন্ত কোনো বিচার হয় না। আপনি পিলখানার কথা বলেছিলেন, রানা প্লাজা, ইভেন মে মাস চলতেছে শাপলা চত্বরের যে শাপলা ঘটনাটা, চত্বর। এটারও তো কোনো কিনারা হয়নি। ইভেন জুলাই আন্দোলনে যারা দায়ী তারাই বা কতটুকু, প্রধান কয়েকজন ছাড়া আর বাকিদের বিচার কি হবে? সরকার তো বলছে হবে, আর আমরা বলছি হাওয়ায় ছাড়বো, দেখে ছাড়বো বিচারটা। কিভাবে সম্ভব সেটা? জানি না, তবে আমার মনে হয় সবাই মিলে যে জিনিসটা চাচ্ছে সেই জিনিসটা তো হবেই। না হলে কি আর শেখ হাসিনার পতন এভাবে হতো? বিচারটাও হবে মাটিতে। হবে। আচ্ছা, জুলাই যে সনদ, সেই সনদের বাস্তবায়ন নিয়ে আপনি কতটা আশাবাদী, যেটার উপরে আপনাদের রাজনীতি অনেকখানি নির্ভর সত্যি করে? কথা বলতে আমি খুব বেশি আশাবাদী এই মুহূর্তে আর নই। আশাবাদী ছিলাম, ভেবেছিলাম যেহেতু অনেক আকাঙ্ক্ষিত নির্বাচন এবং তারপরের সরকার, হয়তো তারা যেভাবে কথা, মানে যেরকম তাদের যা বক্তব্য ছিল সেইভাবেই তারা হয়তো গণভোটটাকে সম্মান দেখাবে। কিন্তু এই মুহূর্তে এসে আমার কাছে বেশ মনে হচ্ছে যে বেশ টালবাহানা চলছে চারিদিকে অনেক কিছুই। ফাঁকা ফাঁকা মানে গলিঘুজি খোঁজা হচ্ছে একটু কিছু হলেই পাশার দান উল্টে দেওয়ার জন্য। আমি এই মুহূর্তে খুব বেশি আশাবাদী নই যে এই বর্তমান সরকার খুব আপোষে খুব সহজে জুলাই সনদ দিয়ে দিবে। তবে অপোজিশন হিসেবে আমরা জুলাই সনদ আদায় করে নেওয়ার জন্য যেকোনো ধরনের আহ কিছু করার জন্য প্রস্তুত আছি, সেটা সংসদে বলাই হোক কিংবা রাজপথে। আচ্ছা, এই সরকারের সামনে আপনি প্রধান কি কি চ্যালেঞ্জ দেখেন? এই সরকারের সামনে প্রধান চ্যালেঞ্জ, দেখুন কাঠামোগত তো অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে। জি। শিক্ষা খাত, স্বাস্থ্য খাত, আমাদের জ্বালানি, আহ, কৃষির অবস্থা ভয়াবহ খারাপ। কৃষক ফসলের দাম পাচ্ছে না, কৃষক ফসল ঘরে তুলতে পারছে না। আহ, পর্যাপ্ত সার কীটনাশক নেই কৃষকদের কাছে। ইনভেস্টমেন্ট কমে গেছে বাংলাদেশ, ইকোনমিক্যাল ক্রেডিবিলিটি খুবই বর্তমানে খুবই লোয়ার লেভেলে নেমে গেছে। বিশেষ করে হাসিনা যখন ইন্টারনেট বন্ধ করে দিল, সেটা বহির্বিশ্বের কাছে খুব বাজে একটা মেসেজ ছিল। তো এছাড়া শহর জুড়ে দেশ জুড়ে তো অসংখ্য সমস্যা, কাঠামোগত চ্যালেঞ্জ অনেক কিছুই। তবে আমার কাছে মনে হয় মূল চ্যালেঞ্জটা হয়ে থাকবে যে এই সরকারের মানে জনপ্রিয়তা ধরে রাখা। জনপ্রিয়তা শব্দটা আমি উইথড্র করতে চাই, জনগ্রহণযোগ্যতা ধরে রাখা। এটা সম্ভবত সবচাইতে কঠিন হয়ে দাঁড়াবে। কারণ আমি মনে করি যে একদম টপ লিডারশিপ যারা, তাদের হয়তো এখনো সদিচ্ছার কোনো ঘাটতি হয়ে ওঠেনি। কিন্তু তৃণমূল পর্যায়ে কিংবা ইউনিয়ন, উপজেলা, জেলা পর্যায়ে ইভেন যে সমস্ত সরকার দলীয় নেতাকর্মীরা রয়েছে, তাদের যে মানুষের প্রতি তাদের যে অ্যাটিটিউড, সেটা খুব বেশি জনস্বার্থের সপক্ষে নয়। এগুলো যদি খুব ভালোভাবে আটকানো না হয়, তাহলে জনগ্রহণযোগ্যতা কমে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আমার কাছে মনে হয় এই সরকারের জন্য বড় চ্যালেঞ্জ এটাই হবে। আচ্ছা, প্রধানমন্ত্রী আমরা দেখছি অনেক সক্রিয়, তিনি সাদামাটাভাবে মানুষের সাথে মিশছেন, কিন্তু এটাকে আপনি কিভাবে দেখছেন? যদি স্টানবাজি বলি, শব্দটা শুনতে বড় খারাপ লাগবে। যদি পারফর্মেটিভ বলি, সেই শব্দটাও শুনতে খুব খারাপ লাগবে। আমাদের বাংলা ভাষায় বলে দেখনদারি, এই শব্দটাও শুনতে খুব একটা শোভনীয় দেখায় না।
উনি ওনার লাইফ লিড করছেন, উনি ওনার লাইফ এনজয় করছেন, সাদামাটা জীবনযাপন করছেন। হ্যাঁ, আমাদের বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ওনারা দুজনে বেশ সাদাসিধা জীবনযাপন অভ্যস্ত ছিলেন। সেখান থেকে বিশ্বাস করতে চাই যে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব সাদাসিধা জীবনযাপনেই হয়তো অভ্যস্ত। উনি হয়তো সেটাই করে যাচ্ছেন। তবে সত্যি কথা বলতে এই সমস্ত জিনিস এইগুলো দেখে খুশি হতে চায় না। ওটা ওনার জীবন। উনি সাদামাটা থাকতে যদি পছন্দ করেন, সাদামাটা থাকতে পারেন, থাকতে চান। বাংলাদেশ যেকোনো দেশের সরকার প্রধান ব্যক্তিগত জীবনে কেমন জীবনযাপন করছে, সেটা আসলে দেশ, জনতা এবং রাজনীতির জন্য জরুরি কোনো বিষয় নয়। প্রধানমন্ত্রীর ডায়েট জেনে সাধারণ মানুষের কোনো কিছু আসে যায় না। তার কাপড়ের দামের সাথে কোনো কিছু আসে যায় না। এগুলো একনায়কতন্ত্রের মধ্যে আমরা দেখে আসি যে কিম জং উন কিভাবে দাড়ি কাটলেন, কিভাবে চুল কাটলেন, শেখ হাসিনা কোন নকশা জামদানি পরলেন, এগুলা তখন সাধারণ জনগণের জন্য গসিপের বিষয় হয়ে ওঠে যখন তাদের জীবনে আর কোনো কিছু থাকে না। একজন প্রধানমন্ত্রী, তিনি তার দায়িত্ব, তার চেয়ারের বাইরে একজন সাধারণ মানুষ। সেখান থেকে তিনি কেমন জীবনযাপন করছেন, এটার সাথে তো আমার নাগরিক হিসেবে কোনো সম্পর্ক নেই। উনি ওনার জীবনযাপন করছেন। আমি নাগরিক হিসেবে আমার জীবনযাপন সুষ্ঠুভাবে করতে পারলেই খুশি। আচ্ছা, আপনি তো যেহেতু ক্যাম্পাস থেকে উঠে আসছেন, এখনো ছাত্রত্বের গন্ধ আপনার গায়ে আছে, আপনি এখনো পড়াশোনা করছেন। হ্যাঁ, এখনো করছি, যদিও শেষ করতে পারবো কিনা এমফিলটা আমি তো জানি না। সেক্ষেত্রে মানে শিক্ষাঙ্গনে তো আমাদের শিক্ষা ক্ষেত্রে ব্যর্থতা তো অপরিসীম। ও মাই গড। তো এইটা থেকে উত্তরণের কোনো সাজেশন আপনার মাথায় আছে? আমি 24-এর শুরুতে একবার একটি সংস্কার প্রস্তাবনা তৈরি হচ্ছিল। আমি ফোরামটা বলতে চাচ্ছি না। সেখানে আমি প্রস্তাব রেখেছিলাম যে ছাত্র, শিক্ষক, অভিভাবক মানে এই 3-এর সম্মিলিত একটি ফোরাম বানানো হয়তো প্রয়োজন। অভিভাবকরা তাদের সন্তানদের জন্য কেমন শিক্ষা চাচ্ছে, ছাত্ররা কেমন শিক্ষাতে তারা তাদের জন্য সহজ হচ্ছে শিখে ওঠাটা। যেমন আমরা যখন পিএসসি, এসএসসি, জেএসসি পরীক্ষা দিয়েছি, প্রচুর এক্সপেরিমেন্টাল আমাদের উপর দিয়ে এক্সপেরিমেন্টাল বিষয় এসে চালানো হয়েছে। আমাদের জন্য কিন্তু বিষয়টা খুব একটা সুখকর ছিল না। আর তার পরবর্তীতে দেখলাম যে হুট করে গত 24-এর আগের 5-7 বছর, কোভিডের কিছুদিন আগে থেকে কোভিডের পরে এমন একটা এটা পড়াশোনাই মনে হয় না। 9-10-এর শিক্ষার্থীদের জন্য যে কার্যকলাপ, তাদের যে পঠন শিল্প, এটা একেবারেই পূর্বজদের মতো নয়। যেই ছেলেটা ঠিক আগের বছর ক্লাস 7-এ একরকমের হয়তো কারিকুলামের মধ্যে দিয়ে গিয়েছে, ক্লাস 8-এ উঠে দেখছে যে একেবারেই আলাদা। তো সেটাও কিন্তু খুব একটা শিক্ষার্থীদের জন্য সুখকর বিষয় তৈরি করেনি। এখন আমার মনে হয় এটা এক বিস্তর একটা, এখানে সময় দিয়ে খুব ভেবেচিন্তে কোনো এক পক্ষর সিদ্ধান্ত আসলে যতদিন চাপানো হবে ততদিন এই জিনিসগুলো, এই শিক্ষকদের দেখে যে যেই শিক্ষকটা একরকম ভাবে পড়াতেন তাকে হুট করে অন্যরকম ট্রেনিং নিতে হচ্ছে, তাকে অন্যরকম ভাবে পড়ানো শিখতে হচ্ছে। এখন ক্রমাগত শিক্ষার মধ্যে দিয়ে যাওয়া, আমি সেটাকে খারাপ বলছি না, কিন্তু এই যে রাতারাতি পরিবর্তন, কোনো অ্যাবজর্ব করার কোনো সময়ই না দেওয়া শিক্ষার্থীদের, অভিভাবকদের জন্য এটা তো বড় হেনস্থা। এটার কোনো একটা সাস্টেনেবল সলিউশনের দিকে যাওয়াটা খুব জরুরি, এবং সেক্ষেত্রে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এই 3 সমাজে সরাসরি মন্তব্য নেওয়াটা তার চাইতেও বেশি জরুরি। শুধুমাত্র শিক্ষা বোর্ডে যারা রয়েছে বা কারিকুলাম যারা বানায় বসে বসে, তাদের একক সিদ্ধান্তে এতজনের এত বড় একটা সিদ্ধান্ত তারা একা নিতে পারে এভাবে বললে আমার মনে হয় না। আচ্ছা, আপনি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের জন্ম দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় 52-র সফল আন্দোলন করেছে, মাতৃভাষা করেছে, 90-এর আন্দোলন, 24-এর আন্দোলন, শেষ পর্যন্ত বাংলাদেশের সকল রাজনৈতিক অর্জনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান আছে। কিন্তু গবেষণা ক্ষেত্রে একটা বিশ্ববিদ্যালয়ের তো অবদান থাকার কথা, সেই ক্ষেত্রে প্রায় শূন্য। এর কারণটা কি বলে মনে হয়? এর কারণটা কি, এটা আপনি আমাকে জিজ্ঞেস করছেন, এই কথা তো আমরা বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন অসংখ্যবার আমাদের শিক্ষকদের জিজ্ঞেস করেছি। ওই স্যারদের নোট পাওয়া, সেই নোট ওই নীলক্ষেত বা শ্যাডো থেকে প্রিন্ট করে নিয়ে এসে মুখস্থ করে পরীক্ষার হলে গিয়ে লিখে আসা। একটু ভালোভাবে পড়তে গেলে দেখা যায় যে সেমিনার রুম তালা দেওয়া, বই পাওয়া যাচ্ছে না পর্যাপ্ত পরিমাণে। এটা যদি বাদও দিই, এর মধ্যে দিয়েও যদি কোনো শিক্ষার্থীর সদিচ্ছা থাকে গবেষণা খাতে কোনো ভূমিকা রাখার বা নিজস্ব কোনো কাজ করার, সেখানে সাহায্য খুবই কম পাওয়া যায়। এগুলা বাদ দেন, এই সবকিছু দূরে রেখে দেন। আমি গবেষণাতে যাব ওই
পরিমাণ ঠান্ডা মাথায় যে বসে চিন্তা করতে হবে ওই পরিবেশটা না। আপনি জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের হলগুলোতে মেয়েদেরকে সিলিং ফ্যান দেওয়া হয় না, যদি সিলিং ফ্যান গলায় দড়ি দিয়ে মেয়েরা আত্মহত্যা করে এই জন্য। অথচ সিলিং ফ্যানের যে ওই যে হুকটা সেটা ঠিকই থাকে, আমি এদের লজিক বুঝি না। গলায় দড়ি দিতে চাইলে তো ওই হুকে লাগাই দেওয়া যায়, কিন্তু সিলিং ফ্যান মেয়েদেরকে দেওয়া হয় না। যে বিশ্ববিদ্যালয়ে মেয়েদেরকে মানে বিশর্ধ মেয়েদেরকে সিলিং ফ্যান দেওয়া হয় না, গরমে বছরের পর বছর তাদের কষ্ট করানো হয় এই লজিকে যে সিলিং ফ্যান না থাকলে তারা আত্মহত্যা করবে, যেই হলে মেয়েদের খাবারের মধ্যে স্ট্যাপলার পাওয়া যায়, যেখানে পানিতে ব্যাকটেরিয়া মানে যে পরিমাণ ব্যাকটেরিয়া মানব শরীর টলারেট করতে পারে তার বেশ কয়েক গুণ বেশি ব্যাকটেরিয়া যুক্ত ফিল্টার মেয়েদের দেওয়া হয়, যে হলে ছেলেদের ওয়াশরুম ব্যবহার করার মতো না। যেই বিশ্ববিদ্যালয়ের মানে লিফট দুর্ঘটনা ঘটে একের পর এক, সেখানে তো মিনিমাম নিরাপত্তা নেই মানুষের জীবনে, সেখান থেকে যে 2-1টা পেপার বেরোচ্ছে এটাই তো অনেক। কি আমি কি বিশ্ববিদ্যালয় জীবনে আমি পুরোটা সময় রান্না করে খেয়েছি শুধুমাত্র এই কারণে, কারণ আমি প্রথম যেদিন খাবার খেতে গিয়েছিলাম সেদিন আমি খাবারের মধ্যে তেলাপোকার পাখা পেয়েছিলাম, শামসুনার হলের ছিলাম আমি। মেয়েরা এগুলো খুব কন্টিনিউয়াসলি, বেগুনের পোকা, বাসি ভাত, স্ট্যাপলারের পিন খুব কমন। আচ্ছা, আপনি তো তখন আন্দোলন করতেন বা আপনি ভুক্তভোগী ছিলেন, এখন তো আপনি নীতি নির্ধারক, তো এইসব ব্যবস্থায় পরিবর্তন আনা যাবে না? আনার জন্য আপনারা ওই কি করবেন? পর্যায়ে থেকে এই সিন্ডিকেট এত গভীর, এত গভীরে অনেক সময় মনে হয় যে শিক্ষক শিক্ষার্থীদের চাইতে ওই ক্যান্টিন মালিকের কিংবা ওই ক্যান্টিনে এমনকি ক্রমাগত চাল দিয়ে যায় যে লোকটা, তার সিন্ডিকেট অনেক গভীরে। নীতি নির্ধারণী পর্যায়ে যে জায়গায় আছে, এটা আসলে ঠিক কতটুকু নীতি নির্ধারণে ভূমিকা রাখা সম্ভব এখন পর্যন্ত খুব একটা আমি ভরসা পাচ্ছি না। তবে আমি আমার জায়গা থেকে যতটুকু করা যায় আমি চেষ্টায় লেগে থাকবো। আচ্ছা, এইবার সংসদে অনেক তরুণ মুখ আছে, যাদের অনেকেরই বয়স 30-এর নিচে, আপনি সহ অনেকেরই বয়স 30-এর নিচে। তো এই 24-এর আন্দোলনে যে তরুণদের একটা বড় ভূমিকা ছিল, জেনজি জেনারেশনের কথা বলা হয়, তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের, তাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য আপনারা যদি কি ভূমিকা রাখবেন? যদি আপনারা সেই ভূমিকা না রাখতে পারেন তাহলে তো আপনারাও একসময় তাদের কাছে ভিলেন হবেন। দেখুন, আমরা তো আমাদের জায়গা থেকে যেটা করার, যতটুকু করার আমরা সেটা করবই। আর ব্যক্তিগতভাবে আমি সত্যিই চাই যে আমার জেনারেশনের জন্য কিছু করার। আমি সেজন্য আমার জেনারেশনের কাছে সাহায্যও চাই। তারা আমাকে প্লিজ জানাক যে আমি এই আ সু আ জেনারেশনের প্রতিনিধি হিসেবে সংসদে ঠিক কি করতে পারি। আ যদি জানানো হয় আমার জন্য আমি খুব খুশি হব। তবে আমি সবচাইতে বেশি করে যেটা চাই বা যেটা মনে হচ্ছে আমার, যে এই ঘটনাগুলো ২৪ এবং ২৪ পরবর্তী ঘটনাগুলো বাংলাদেশ থেকে আই হেট পলিটিক্স জেনারেশনটাকে মোটামুটি খারিজ করে দিয়েছে। আশা করি সামনের দিনে আমাদের পুরো প্রজন্মই আমাদের জেনারেশনাল ট্রমা থেকে বের হতে পারবে এবং আরো ভালো সক্রিয় ভূমিকা রাখতে পারবে। সেইখানটাতে অনুঘটক হিসেবে আমাদের পক্ষ থেকে যেটুকু করা সম্ভব আমরা করব। আচ্ছা, 24-এর আন্দোলনে আমরা দেখেছি নারীদের একটা বিপুল অংশগ্রহণ ছিল, বিভিন্ন বয়সের নারীদের। কিন্তু এইসব আন্দোলন, এই সমস্ত অর্জন নারীর প্রতি যে সহিংসতা, সেগুলো কিন্তু কমাতে পারেনি। বরং আমরা দেখছি যে আসলে খবর বেশি আসছে, আমরা জানি না, কোনো পরিসংখ্যান নাই বেড়েছে না কমেছে। আসলে এই পরিস্থিতি আমরা বদলাতে পারছি না কেন? আমার মনে হয় বাংলাদেশের মানুষের নারীর প্রতি ঘটে যাওয়া সহিংসতা বদলানোর জন্য যে সদিচ্ছা প্রয়োজন, সেটা ঘাটতি আছে। আমি এটা বিশ্বাস করতে নারাজ যে যা বাংলাদেশের সকল জনগণ এইটার বিরুদ্ধে। কারণ সেটা যদি হতোই তাহলে এত অহরহ কমেন্ট বক্সে নারীদের প্রতি এত গালিগালাজ। আজকে একটা নিউজ দেখলাম, নিউজটা মনে হয় ২-৩ দিন আগের, যে ইংল্যান্ডের সম্ভবত ক্রিকেট কোচ হিসেবে এবার একজন নারী একজনকে রেখেছেন। সেটার কমেন্ট বক্স, এবং আমি মোটামুটি ২-১টা আইডিতে আমি ট্যাপ করে দেখেছি, এগুলা ফেক আইডি বলে মনে হলো না। নিজের বউ বাচ্চা নিয়ে ছবি দেওয়া আইডি গুলো সেখানে ক্রমাগত এত নোংরা নোংরা কমেন্ট। আমি 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 আমার পরিসংখ্যান বলে যে অধিকাংশ মানুষ আসলে নারীর প্রতি ঘটে যে অন্যায়গুলো দেখতেই এরা আনন্দটা বেশি পায়।
যখন দু একটা ঘটনা একেবারেই পাশবিক হয়ে যায়, একেবারেই চামড়ার ওপরে কুটকুট করতে থাকে, সেগুলো নিয়ে হয়তো দুই একটা কথা বলা হয়। তা যদি না হতো তাহলে গত 4 মাসে এতগুলো মাইনর রেপের ঘটনা, এতগুলো ইনসেস্ট রেপের ঘটনা আমরা শুনতে পেতাম না। আমার কাছে মনে হয় দেশ জুড়ে বাংলাদেশের মানুষ এগুলো বড্ড এনজয় করছে। আমার খুব ক্ষোভ রয়েছে। মুখে মুখে মনে হয় সবাই বড্ড বেশি এই বিরুদ্ধে, এই বিচার লাগবে, এটা লাগবে, ওটা লাগবে, মুখে মুখে সবাই ঠিক আছে। এর মধ্যে কতজন আসলে মন থেকে, কতজন মানে সত্যি সত্যি এটা আমার খুব সন্দেহ রয়েছে। কারণ যদি সবাই নারীর প্রতি সহিংসতা দূর হয়ে যাক এটা চাইতো, তাহলে ওরা কারা যারা নারীর প্রতি সহিংসতাটা করছে এবং সাপোর্ট দিচ্ছে? কিংবা এই যে ফেসবুক পোস্টে, কমেন্ট বক্সে অপরাধীর প্রতি অপরাধীর সপক্ষে সম্মতি উৎপাদনের কাজটা করছে, ওই মানুষগুলো তাহলে কারা? আচ্ছা, একসময় আমরা দেখেছি বিষয়টা হচ্ছে একটা দেশে 100 জন মানুষের মধ্যে 60 জনই যদি নারীর প্রতি ঘটে যাওয়া সহিংসতা, নারী পেটানো দেখতে মানে আনন্দ পায়, তাহলে আর দূর হবে কিভাবে বলেন? আচ্ছা, একসময় আপনি দেখেছি আপনি অনেক সাইবার বুলিং এর শিকার হয়েছেন। এখন দেখেছেন? হ্যাঁ, দেখেছি। এখন আর দেখছেন না? না, এখন আপনি এমপি হওয়ার পরে পরিস্থিতি বদলেছে কিনা আমি সেটা জানতে চাচ্ছি। বদলেছে খারাপের দিকে। কিরকম? মানে বেড়েছে আর কি আরো। কিভাবে, একটু যদি দুই একটা উদাহরণ বলেন। দেখুন, আমি যদি বলি যে আমাকে কমেন্ট বক্সে এসে ক্রমাগত গালিগালাজ করা হয় অন ক্যামেরা, এবং এই কথাটা বললাম, আপনি এই ক্লিপের নিচেও দেখবেন গালিগালাজ আসবে, সেটা কি শুনতে খুব ভালো লাগছে? নিজের সাথে ঘটে যাওয়া সাইবার বুলিং নিয়ে আমি খুব একটা কথা বলতে কমফোর্টেবল নই। না, কিন্তু এই পরিস্থিতি আপনারা বদলাতে চেষ্টা করবেন না? কিভাবে চেষ্টা করব বলেন? আমি তো সমাধান চাইছি, আমি পুলিশের কাছে গিয়েছি, আমি আইনের সাহায্য চেয়েছি, আমি আর কিভাবে চেঞ্জ করতে পারি? আপনার মতো একজন শক্তিশালী নারী যদি না, সাইবার বুলিং এর ক্ষেত্রে আমি মোটেও শক্তিশালী নই। আপনারা আইন প্রণেতা, আমি হ্যাঁ, আইন প্রণেতা হিসেবে আমি চেষ্টা করব সংসদে এই জিনিসগুলো তুলে ধরার। কিন্তু বিষয়টা হচ্ছে হতাশ হওয়ার হইন নাই। আমার কাছে মনে হয় যে বাংলাদেশে একটি সর্বদলীয়, সর্বশ্রেণী পেশার মানুষের মধ্যে নারী অত্যাচারিত হচ্ছে এই জিনিসটা দেখতে তারা বিমলানন্দ পায়। এই পরিস্থিতিতে আসলে আমি হতাশ হয়ে বলছি না। আপনি আমাকে যদি শতকরা 2 জন নারী এরকম দেখাতে পারেন যারা এখানে ক্যামেরার সামনে এসে বলবে যে আমার সাথে এরকম সাইবার বুলিং হচ্ছিল, আমি সেটার বিচার পেয়েছি, আমি বর্তমানে সন্তুষ্ট, বিচারের পরে আমার সাথে আর হচ্ছে না, আমি তাহলে তার কাছ থেকে ওই চ্যাপ্টারটা শিখে নিব যে কিভাবে ওই কাজটা করা যায়। আমি এখন পর্যন্ত আমাকে ওই লাইনটা কেউ দেখিয়ে দিচ্ছে না, আর আমি এখন আবিষ্কার করে উঠতে পারিনি। আমি চেষ্টা করছি, কিন্তু আমি এখনো ঠিক কিভাবে মানুষের মুখ দিয়ে এইগুলো বন্ধ করা যায় সেই রাস্তাটা খুঁজে পাইনি। আচ্ছা, আপনার দল এনসিপি, তরুণদের দল, তো এই দলের গত 1 বছরের কাছাকাছি সময়ে জন্ম, তো এর মধ্যে অর্জন কি আর ব্যর্থতা কি, আপনি যদি একটু মোটা দাগে বলেন কয়েকটা। এই 1 বছরের অর্জন কি? এই 1 বছরের অর্জন হচ্ছে আমরা বাংলাদেশের 64টা জেলার মানুষের সাথে দেখা করতে পেরেছি। আমাদের এই যে দেখা করতে পেরেছিলাম তার সুফল গত 2 মাস ধরে আমাদের এত মানুষ আমাদের সাথে যুক্ত হচ্ছে যে আমরা আসলে মানে সবাই মিলে তাদের মানে ওই যুক্ত হওয়ার কার্যক্রমের সাথে আমরা জড়িয়ে আছি। আমরা কুল পাচ্ছি না, মানুষের খুশি ঠেকাতে পারছি না, বান ডেকেছে মনে হচ্ছে। আমাদের 8 জন সাংসদ রয়েছে বর্তমানে। আমাদের খুব শক্তিশালী এবং খুব স্পষ্ট বক্তা কিছু নেতা নেত্রী রয়েছেন। সবচাইতে বেশি করে যেটা রয়েছে, সবার বয়সই বড্ড কম, তো এজন্য এখনো রক্ত গরম মাথা ঠান্ডা পরিস্থিতির মধ্যে আমরা আছি, যেটা আমি মনে করি যে এই স্পিরিটটা খুব দরকার। আচ্ছা, আপনি যারা 64 জেলার মানুষের সাথে দেখা করেছেন সেটা নিয়ে তো নানা বিতর্ক আছে। আপনারা সরকারের পৃষ্ঠপোষকতায় সরকারের বাহিনীর আপনাদেরকে নিয়ে গেছে এবং আপনারা তাদের রাজনৈতিক দলের নেতা কর্মীদের সরকার প্রোটোকল দেন, এটাই তো স্বাভাবিক নিয়ম। রাজনীতিবিদ যে দলেরই হোক তারা বাংলাদেশের একটি সম্মানজনক পেশার সঙ্গে যুক্ত। রাজনীতি এবং গোপালগঞ্জ থেকে একরকম আপনারা আমাকে বলুন কোন রাজনৈতিক দলের নেতা কর্মীরা বিপদ, মানে তাদের এই ধরনের যদি কোনো সফর থাকে কিংবা যে কোনো সাধারণ মানুষ যদি কোথাও আক্রান্ত হয়, সেখানে কোন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এই সাহায্যটা পায় না? শেখ হাসিনার আমলে পেত না, কারণ শেখ হাসিনা এটা দিতে চাইতো না। এখন 17 বছর ধরে রাজনীতিবিদরা এই সম্মানটা পায়নি, তার মানে তো এই না যে রাজনীতি পেশাটাই সম্মানের অযোগ্য।
না, এটা খুব অবাক হলাম বিষয়টা। না, যারা বলে যে অন্তর্বর্তী আমাদের সরকার ১ মাস ব্যাপী পদযাত্রাতে আমরা হয়তো রাষ্ট্রীয় সহযোগিতা যদি বলেন তাহলে কি ওই তো পুলিশের নিরাপত্তা বর্ধন? তো কোনো একটা জায়গায় যদি একটি জনসমাবেশ থাকে সেখানে পুলিশ নিরাপত্তা দেবে না? কোন রাজনৈতিক দলে দেয় না? কিংবা ইন্টারিম পিরিয়ডে কোন রাজনৈতিক দল পায়নি? আমরা শেষ প্রসঙ্গ যে আপনি কি ভূমিকা রাখতে চান এই জাতির মনস্তত্ত্ব পরিবর্তন, জাতির অর্জনে আপনার কি ভূমিকা থাকবে? আহ দেখুন, সাংসদ হিসেবে জাতির মনস্তত্ত্ব পরিবর্তনে খুব একটা মানে সুযোগ এখানে ভূমিকা পালন করার কোনো সুযোগ নাই। এই কাজটা সমাজবিদদের। জি। আহ, আর আমি আমার জায়গা থেকে যেটা করতে পারি সেটা হচ্ছে হয়তো আইন প্রণয়নে আমি কিছু ভূমিকা রাখবো যেন সমাজবিদদের কাজটা কিছুটা সহজ হয়। আমি আমার প্রজন্মের, আমার জাতির এবং আমার সহনাগরিক যারা পুরোপুরি সমাজে প্রথম শ্রেণীর নাগরিকত্বের সম্মানটা পায় না, অর্থাৎ নারীদের কথা বলছি। আমি বিশ্বাস করি নারীরা বাংলাদেশের দ্বিতীয় শ্রেণীর নাগরিক। আমার মনে হয়, আমাকে এটা বিশ্বাস করানো হয়। এদেরকে প্রথম শ্রেণীর নাগরিকত্বে উত্তীর্ণ করার জন্য আমার যদি কিছু করার থাকে আমি সেটা করব। এবং একই সাথে নারীর অর্থনৈতিক স্বাধীনতা নিয়ে কাজ করার আমার প্রচেষ্টা থাকবে। ধন্যবাদ। আমি আর কোনো প্রশ্ন করতে চাই না। আপনি যদি কিছু বলার থাকে আপনার দর্শকদের বলতে পারেন, তবে আমি শেষ করব। বলার বলতে আমি দেশবাসীর কাছ থেকে দোয়া চাই। আর ঘৃণাজীবীরা যারা ঘৃণা করেন, ঘৃণা করতে পছন্দ করেন, আপনাদেরকে আসলে এই ঘৃণা মানে করার সুযোগটা দিতে পেরে আমার আপনারা যে ঘৃণা করে যাচ্ছেন ক্রমাগত কিন্তু তবুও যে আমাকে দেখছেন এর জন্য কৃতজ্ঞতা। ঘৃণা করতে চাইলে করতে পারেন, যারা ভালোবাসেন তারা দোয়া রাখবেন আমার জন্য। ভুল ত্রুটি হলে সেগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর এর বাইরে সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ নুসরাত তাবাসসুম জ্যোতি। সুপ্রিয় দর্শক, আপনারা সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কথা শুনছিলেন। তিনি বলছিলেন, সাথে থাকার কথা বলছিলেন এবং পাশে থাকার কথা বলেছিলেন। তিনি কিছু আশার কথা বলেছেন, কিছু হতাশার কথাও বলেছেন, আবার কিছু স্বপ্নের কথাও বলেছেন। আমরা আসলে আশাবাদী হতে চাই। সামনে আমরা এই জাতিকে, এই দেশকে সবাই ঐক্যবদ্ধভাবে গড়ে তুলব, সেই আশায় আজকের মতো শেষ করছি। শীঘ্রই আবার আপনাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং বাংলা ভিশনের সঙ্গেই থাকবেন আশা করছি।